নির্মলাবাবু, রামকৃষ্ণ মিশনে কারা দীক্ষা দেন, ওই দীক্ষা টিক্ষা যারা দেন মমতা বন্দ্যোপাধ্যায় হয় জানেন না তো, বা জেনে শুনে ইচ্ছে করে, মানে উনি মিসলিডেড হচ্ছেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না। উনি মিসলিড করবার জন্য বলছেন। রামকৃষ্ণ মিশনে দীক্ষা দেন অধ্যক্ষ মানে সভাপতি এবং সহসভাপতিরা, সহসংঘাধ্যক্ষরা। এখন এটা কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান না, একেবারেই লেখেন, এ তো চাঁদের পাহাড় সোনার পাথর বাটির মতন। একদমই এবার নির্মলাবাবুর কাছে আসবো। নির্মলাবাবু, আমি একটাই কথা, সাংবাদিক হিসেবে আমাকে তো তথ্যের উপর যেতে হয়। সুতরাং তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে যে স্টেটমেন্ট জেনারেল সেক্রেটারি মহারাজ করেছেন, আপনি যদি সেই স্টেটমেন্টটা খুব ভালো করে পড়েন, সেখানে আমি কতগুলো পয়েন্ট ফ্ল্যাগ করেছি। প্লিজ। থ্রেট মানে এই বিপদ যেন কেটে যায়, ব্যাস উনি বলেছেন। হার্ড টাইমস, ঠিক, কঠিন প্রপাগান্ডা, চয়েস অ্যান্ড টেস্ট। সব থেকে বড় কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে আমাদেরকে বহুবার হেল্প করেছেন। ঠিক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বললেন সেটা আমরা মনে করছি নরনারায়ণের ওপর আঘাত। ঠিক, একদম। যদি এটা হয়ে থাকে, আমি একদম ওনার স্টেটমেন্ট ধরে বলছি, আমি নিজে মন গড়া কোনো কথা বলছি না। পাশাপাশি যেটা বললেন, she must have been misinformed by someone, ঠিক, and she was given a wrong feedback. এই যে কথাগুলো, এই কথাগুলোর প্রত্যেকটা কোথাও পলিটিক্যাল কোনো ওভারটোন নেই, কিন্তু এর মধ্যে যে আন্ডারলাইন টোনটা রয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ইনফরমেশন গেছে, সেই ইনফরমেশনটা কারেক্ট নয় সেটা উনি বলার চেষ্টা করছেন। দ্বিতীয় কথা যেটা গেছে, ফিডব্যাকটা রং ফিডব্যাক গেছে, মানে ভুল একটা তথ্য গেছে, কিন্তু গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা উনি কিন্তু স্বীকার করে নিলেন। এবার তৃতীয় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জিনিসটা বললেন কিংবা করলেন, এটা প্রত্যেকটা ভারত সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক, ইসকন হোক, তাদের যারা প্রধান আছে তাদেরকে অনায়াসে নবান্নে ডেকে পাঠিয়ে বলতে পারতেন আমার কাছে এই ফিডব্যাকগুলো আছে, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে এগুলো যেন না হয়। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এগুলো কাম্য নয়। এটা না করে উনি যেটা করলেন, একেবারে স্ট্রেট পাবলিক মিটিংয়ে বললেন। পাবলিক মিটিংয়ে যখনই কেউ কোনো কথা বলে এবং ওনার মতো একজন পপুলার লিডার, সেটা প্রপাগান্ডার জায়গায় যাবে। এইবার অনির্বাণ বাবু রাজনীতিটা এসে গেল। যখনই আপনি পাবলিকে গেলেন তখন কিন্তু আর ওইটা সনাতন ধর্ম, স্বামীজির ভাবধারা, শ্রীরামকৃষ্ণের ভাবধারা তখন আর থাকছে না। তখন একজন রাজনৈতিক ব্যক্তি যে কথাটা বলছে তার একটা রাজনৈতিক প্রজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি ধর্ম নিয়ে রাজনীতি করা? একদমই রাজনৈতিক প্রকল্প হয়ে গেল এটা। এই রাজনৈতিক প্রকল্পটায় ফায়দা কে পেল? এর কারণ দুটো হতে পারে। একদিক থেকে হতে পারে মুসলমান, যেটা সবাই খুব খুব আমি বলবো, যদি যারা এটা বলছে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের ভোটকে কাছে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সংগঠনকে আক্রমণ করছেন, এটা অতি সরলীকরণ। আমার মনে হয় যে নরেন্দ্র মোদী সারা দেশে 40% ভোট পান, যদি ধরেও নি এর মধ্যে প্রায় মুসলমান ভোট নেই, 60% ভোট পান না, তার মধ্যে কিন্তু ভালো করে শুনুন, সেকুলার হিন্দু অনেক আছেন। বেশ, এই সেকুলার হিন্দু ভোটটা কিন্তু অ্যান্টি মোদি ভোট। এই ভোটটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আক্রমণ করলেন, এই ধর্মনিরপেক্ষ হিন্দু পড়াশুনো জানা যে মানুষরা আছে, যারা হার্ডলাইনার নয়, তাদের ভোটটা কোন দিকে শিফট করবে এটা ভেবে বলবেন। বেশ, সিপিএম, কংগ্রেস না বিজেপি? বেশ ভেবে শঙ্কুতে পারে। অনির্বাণ, আপনি হাত তুলেছেন, আমার মনে আছে, আমি আসবো আপনার কাছে। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চাইছেন? ঠিক আছে, বেশ বলে নিন।
না ঠিক আছে শুনকুদেব। দেখুন, আমি আজকে বক্তব্য রাখতে চাই, শুরু করতে চাই মাননীয় অমিত স্যার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ রিপাবলিকে এসছে, সেখান থেকে মাননীয় অমিত শাহজি আজকে স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের সংগঠনগুলি যদি না থাকতো তাহলে অনেক আগে এই বাংলা ভেঙে বাংলাদেশ হয়ে যেত, আলাদা রাষ্ট্র হয়ে যেত। আমরা বিগত কয়েক মাস, বিগত 2-1 বছর ধরে কন্টিনিউয়াসলি দেখছি এই রাজ্য সরকার তার একটা সেপারেট আইডেন্টিটি জেনারেট করবার চেষ্টা করছে, এবং সেই আইডেন্টিটি সরাসরি রাষ্ট্র থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন একটা অবস্থান নেওয়ার চেষ্টা। এবং আপনারা তাৎক্ষণিকভাবে এটা খুব সাধারণভাবে দেখতে পারেন, কিন্তু পশ্চিম বাংলার বুকে প্রথম যেদিন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেডে, সেদিন থেকেই আমরা বুঝলাম যে এই বাংলায় একটা হিন্দু অভ্যুত্থানের সূচনা হয়েছে, এবং তারা তাদের মতামত এবং বক্তব্য খুব স্পষ্ট করে রাখতে শুরু করেছেন প্রত্যেকটি বিষয়ে। যে হার্ডলাইনার, যে সফিস্টিকেটেড হিন্দু সম্প্রদায়ের কথা নির্মাল্যদা বলবার চেষ্টা করছেন, যাদের মতামত সবসময় অসাম্প্রদায়িক অ্যাপ্রোচের দিকে থাকে, তারাও আজকাল মুখ খুলতে শুরু করেছেন এই প্রশাসনের বিরুদ্ধে, যে এই প্রশাসন বাংলা জুড়ে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আপনি যদি হিন্দু ধর্মের হয়ে কথা বলেন তাহলে আপনি সাম্প্রদায়িক, আপনি যদি হিন্দুর বিরোধিতা করেন তাহলে আপনি সেকুলার। এই অ্যাপ্রোচ সরাসরি বিরোধিতা করবার জন্যই এই বিশিষ্ট মানুষরাও এবার কল নিতে শুরু করেছেন, আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের কারণ হয়েছে বলে শঙ্কুদেব, আমি আপনাকে সুযোগ দেবো। আমি নির্মলবাবু আপনার কাছে আমি একটু অল্প সময়ের জন্য আসি, ধরে নিন 30 সেকেন্ড। আমার প্রশ্নটা একটু শুনে নির্মলবাবু। আমি সুবীরানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম যে মাধব সদাশিব গোলওয়ালকার, আরএসএসের দ্বিতীয় সংঘ পরিচালক, তিনি রামকৃষ্ণ মিশনের তৃতীয় সংঘাধ্যক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য। আবার ইন্দিরা গান্ধী, ভরত মহারাজের কাছে বারবার ছুটে আসা, এ একেবারে সাম্প্রতিক ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আবার সিপিআইএমের লিবারেশনের বর্তমান সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। অন্তত 2টি বছর বা 3টি বছর তার জীবনের, 2 আর 3 5টি বছর তার জীবনের তিনি খণ্ডনভব বন্ধনে গিয়েছেন। তার ইচ্ছে থাক আর না থাক, গিয়েছেন। আমার প্রশ্ন ছিল রামকৃষ্ণ মিশনের মধ্যে কোন রাজনীতিটা করে, আরএসএস করে, কংগ্রেস করে, না লিবারেশন করে, মানে নকশাল? তার উত্তর একটু হেসে সুবীরানন্দজি আমাকে ওই উত্তরটি দিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো রাজনীতি করি না, এটাই বোধহয় কোনো রাজনীতিকের অসুবিধার কারণ। তাই আমাদেরকে এই রাজনীতির মরশুমে, যখন দেশে সাধারণ নির্বাচন চলছে, আমাদেরকে টেনে আনার চেষ্টা। নির্মলবাবু, এই যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপিতে বিভক্ত দেশ বা সমাজ, রাজনৈতিক সমাজ, তার মধ্যে রামকৃষ্ণ মিশনকে টেনে আনার কারণটা কি? আপনি একটা বল পাস করেছিলেন, শঙ্কুদেব উত্তর দিচ্ছিলেন, আমি আবার এই বলটা আপনার কাছে ফিরিয়ে আনলাম। বলুন। শুনুন, আমি আপনাকে বলছি, সুবীর মহারাজ যেটা স্টেটমেন্টটা দিয়েছেন, উনি বলেছেন ইট ইজ আ ম্যাটার অফ প্রপাগ্যান্ডা, ইট ইজ হার ওন চয়েস অ্যান্ড টেস্ট। ঠিক আছে। ঠিক। এই যে প্রপাগ্যান্ডাটা কিসের? ইট ইজ দ্য পলিটিক্যাল প্রপাগ্যান্ডা। ফর হুম? কাদের জন্য, কার বেনিফিটে? কিচ্ছু বলেননি। কারা এর থেকে ফয়দা নেবে? কিচ্ছু বলেননি। শুধু বলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস এবং টেস্ট, এবং এটাকে আমরা স্বীকার করে নিচ্ছি। এবং লাস্ট লাইনে আছে, যারা আমাদের পছন্দ করে, যারা আমাদের অপছন্দ করে, আমরা উভয়কেই বলছি আপনাদের যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারা যেন এগিয়ে চলে। এই হচ্ছে মোদ্দা কথা। বেশ, শঙ্কুদেব। দেখুন, আমি নির্মলদার এই কথা থেকে, যেখানে আপনি আমাকে আটকে ছিলেন সেখান থেকেই বলবো যে ওনার বার্তা খুব স্পষ্ট হয়েছে চৈতন্য হওয়ার। আমি কাউকে ছোট করছি না শঙ্কুদেব, কিন্তু আপনাদের রাজনীতিকদের জগৎটা আলাদা জগৎ, সে জগতে বাই চয়েস রামকৃষ্ণ মিশন কোনোদিন জড়ায়। আমি আপনাকে আমাকে মার্জনা করবেন অনির্বাণবাবু, আমি আপনাকে ডিফার করছি। আমি একটা জায়গায় আপনার সাথে একমত নই। আমি মনে করি না যে ধর্মের অন্যতম যে গূঢ় রহস্য, আমি যতটুকু বুঝেছি, সেটা রাজনীতির অন্যতম গূঢ় রহস্য। একজন শাসক যখন ক্ষমতায় আসেন, তখন তার প্রথম ধর্মের যে আইন, যে নিয়ম আমরা গীতায় পড়েছি, যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেটাই তার প্রধান কর্তব্যের বিষয় হওয়া উচিত। আপনি ক্ষমতায় বসেছেন, কিন্তু আপনি দুষ্টের দমন করেননি। আপনি দুষ্টদের লেলিয়ে দিয়েছেন সাধুদের আক্রমণ করবার জন্য। আপনি এখানে বলেছেন ধর, ওরা মেরে নিয়ে আসছে। আক্রমণের লেভেল কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে? অনির্বাণ
অনির্বাণ বাবু, যদি আজকে আক্রমণ শুধুমাত্র উত্তরবঙ্গে একটি রামকৃষ্ণ মিশনে হতো আমি চুপ করে থাকতাম। আক্রমণের লেভেল ভাবুন, শাসক যন্ত্রকে উনি সাধুদের বিরুদ্ধে ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে মামলা করছেন, তাদেরকে সরাসরি আইনের বেড়াজালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয় এবং এই রাজ্যে তো অন্তত বরদাস্ত করা যায় না। আমি শুধু একটাই প্রশ্ন দিয়ে অনির্বাণ বাবুর কাছে যাব, উনি সংবিধানের অত্যন্ত ভালো পাঠক, খুব ভালো সংবিধান মেনে চলেন, বড় উকিল বাবু, ওনার কাছে আমি জানতে চাই আপনার এই কেমন নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা যে আপনি আমার ক্ষেত্রে এই আইন প্রয়োগ করেন আর অন্য সংগঠনের বেলা আপনার আইন ধোতা মুখ ভোতা হয়ে যায়, তারা লিখিত দিয়ে বলেন অমুককে ভোট দাও, তখন আপনার নিরপেক্ষতা থাকায় না, তখন আপনি সেই নিরপেক্ষতা বজায় রাখতে অনির্বাণের উত্তর দিন। ভাবছিলাম বলতে যাবো সেটা হচ্ছে প্রথম কথা, আইনের চোখে আলাদা করে কেউ সাধু কিংবা সাধু নন, অতএব তার প্রতি কোনো অভিযোগ যদি কেউ দায়ের করতে চান সেটা করা যাবে বা করা যাবে না। কিন্তু রামকৃষ্ণ মিশনের 125 বছরের ইতিহাসে এটা এখনো ঘটেনি কোনোদিন অনির্বাণ, এই ঘটলো, এই প্রথম ঘটলো। মানে ব্রিটিশ ব্রিটিশ পুলিশও ব্রিটিশ পুলিশও একবার রামকৃষ্ণ মিশনের খানা তল্লাশি করবে ঠিক করেছিল, শেষমেশ করে উঠতে পারেনি। কিন্তু আমি বলছি কি ঘটলো, ব্যান করে দেবে বলেছিল 1916-17 সালে, ব্যান করে দেবে রামকৃষ্ণ মিশনকে, এটাও ঠিক করা হয়েছিল। পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশনে স্বামী লোকেশানন্দের এটা লেখা আছে, একেবারে পরিষ্কার, আপনি পড়লে এটা পেয়ে যাবেন। আমাদের সংবিধানে এই এফআইআর করা যাবে কি করা যাবে না সেই সংক্রান্ত প্রশ্নে কিছু কিছু পদাধিকারীদের সাংবিধানিক রক্ষা কবচ আছে, তার বাইরে কোনো সংগঠন, সংস্থা, ব্যক্তি কারো এই ধরনের যদি রক্ষা কবচ আইনের বইতে না থাকে, আমার মনে হয় না আলাদা করে কেন করা হলো বলতে দিন। সঞ্চালক দেখুন, রামকৃষ্ণ মিশনের মাটিটা এত শক্ত না, ছট করে কেউ গত করতে পারবে না, ওনাকে বলতে দিন না, শুনি ওনাকে বলতে দিন, শুনি অনির্বাণ বলুন। বেশ, এবার আসারাম বাপু যাকে নরেন্দ্র মোদী একদম গড় হয়ে প্রণাম করেছে, ঠিক আছে, বলতে দিন। আপনি যেটা বলছেন বলে যান, মানে যত বলবেন, যত মুখ খুলবেন তত লাভ। বলুন না, মানুষ চিনতে পারবে শ্রমিক বলতে দিন না প্লিজ। আসারাম বাবুর সঙ্গে রামকৃষ্ণ মিশনকে মেলাচ্ছিল না, বলুন, বলে যান। বাবুকে নরেন্দ্র মোদী গড় হয়ে প্রণাম করতেন, তাকে বাবাজি, সাধুজি কত কিছু বলেছিলেন, তিনি কেন যেন জেলে আছেন অনেকে বোধহয় ভুলে যাচ্ছেন, মানে সেই কারণে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে পুলিশ গেছিল। আপনি ওসব জোর করে একই কারণে কি বলে একই কারণে কি? আরে শেষ তো করবেন, একটা উত্তরটা দিন। দিচ্ছি। রাম রহিম, বাবা রাম রহিম, তিনিও নাকি সাধু। আচ্ছা, ইমাম বরকতির নামে এফআইআর হয়নি কেন? বলে প্রধানমন্ত্রী মুন্ডু চেয়ে উনি একটা ফতোয়া জারি করেছেন। এফআইআর আপনি হাইকোর্টে জানেন না, আমি করার কি? রাজ্য পুলিশ করেনি কেন? রাজ্য পুলিশ করেনি কেন? আপনার যদি মনে হয়, আরে রাজ্য পুলিশ করেনি কেন? অনির্বাণ রাজ্য পুলিশ করেনি কেন? রাজ্য পুলিশ করেনি কেন? উত্তর নেই, উত্তর আছে ইলেকশন কমিশনের বিষয় না। এক মিনিট শঙ্করদেব প্লিজ। অনির্বাণ আপনি বলছেন, এক মিনিট, অনির্বাণ আপনি বলছেন তো কোনো রক্ষা কবচ নেই, ইমাম বরকতির কোনো রক্ষা কবচ ছিল? দেশের প্রধানমন্ত্রীর মুন্ডু চাই বলে যে ফতোয়া দেয়, তাকে তার নামে শতপ্রণোদিত মামলা কলকাতা পুলিশ রুজু করেনি। শতপ্রণোদিত করেনি কলকাতা পুলিশ, না করেনি কেন? আরে ধরা যাক না, করেনি কেন? করে তো সবাই জানে করেনি, করেনি। খারাপ লোক আমি ধরে নিলাম, কিসের জন্য করেনি? আরে ধরলাম তারা খারাপ বলে, ধরে নিলাম খারাপ। আপনারা তো ভালো, তাহলে আপনারা কিছু বলেন, তাহলে কিছু বলেন, হাইকোর্টে যাননি কেন? আমার পুলিশ ব্যর্থ,